একাদশ রাজ্য সম্মেলনে উপস্থিত সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ভেঙ্কটেশ, সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রতিনিধি ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। একটি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক জটিল প্রবহমান পরিস্থিতির মধ্যে আপনাদের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে জটিলতার কথা বলছি, এটা জাতীয় ক্ষেত্রে এবং ত্রিপুরা রাজ্যের জন্য অবশ্যই প্রযোজ্য। আপনাদের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকীয় যে প্রতিবেদন ইতিমধ্যে উপস্থিত করেছেন, এটা আমার আগে পড়বার সুযোগ হয়েছে, কালকেই আমার হাতে এটা তুলে দেওয়া হয়েছিল। আপনারা এর উপর নিশ্চয়ই কিছুক্ষণ পর আলোচনায় অংশগ্রহণ করবেন, তাকে সমৃদ্ধ করবেন আপনাদের নিজ নিজ বিভাগ এবং এলাকার অভিজ্ঞতার ভিত্তিতে। আমি যে প্রসঙ্গটির উপস্থাপন করে আমার কথা শুরু করতে চাইছি, এই যে জটিল একটা পর্যায় আমরা অতিক্রম করছি, এটা একতরফা না। তাতে নেতিবাচক যেমন কতগুলো দিক আছে, আবার ইতিবাচক কতগুলো দিক আছে। দুটোর তুল্য মূল্য বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের জীবনের এবং স্থানীয় অভিজ্ঞতার ভিত্তিতে আগামী দিনে ত্রিপুরায় কৃষি মজুরদের সংগঠিত করে তাদের যে অর্থনৈতিক দাবি দেওয়া, গণতান্ত্রিক দাবি দেওয়া, সামাজিক যে সমস্যা তার থেকে উত্তরণ, এর ভিত্তিতে আন্দোলন, তার ধারা, তার চেহারা, তার চরিত্র নিশ্চিতভাবে আপনারা নির্ধারণ করবেন। সাংগঠনিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে নূতন যে কায়দা, নূতন যে ঢং পরিস্থিতি বাধ্য করেছে, সেটা কিরকম হবে, একটা পর্যায়ে আপনারা অতিক্রম করেছেন। সামনের দিনে আগামীকাল থেকে কি পদ্ধতি আপনারা অনুসরণ করবেন সেটাও স্থির হবে। আন্দোলন শুধুমাত্র কৃষি মজুর শ্রমিকদের স্বার্থেই না, প্রধানত মূলত যেহেতু এটা কৃষি মজুরদের সংগঠন, কৃষি মজুরদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলির প্রাধান্য দিয়ে আন্দোলন নিশ্চিতভাবেই সংগঠিত হবে। এটা সামগ্রিকভাবে কৃষি মজুরদের সংগঠিত করার মধ্য দিয়ে এবং অবশ্যই কৃষি মজুরদের একক সংগঠিত শক্তির জোরে প্রয়োজনীয় প্রাসঙ্গিক যে দাবিগুলো, সেগুলো সবগুলো আদায় করা যাবে এটা মনে করলে ঠিক হবে না। তার জন্য প্রয়োজন অন্যান্য লড়াকু গণতান্ত্রিক যে সংগঠনগুলো আছে তাদেরকেও সংগঠিত করা। একদিকে যেমন কৃষি মজুরদের দাবি দেওয়া নিয়ে লড়াই হবে, আবার অপরদিকে অন্যান্য যে গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলো সংশ্লিষ্ট সংগঠনের চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে তারাও আপনাদের মতো আন্দোলন করছেন, লড়াই করছেন। আপনারা যেমন তাদের সমর্থন চাইছেন, তাদের শক্তি আপনাদের পাশে দাঁড়াক, এটা যেমন আপনারা চাইছেন, ঠিক তেমনি তাদের যে দাবি দেওয়ার আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু আপনাদের শুধু নৈতিক সমর্থন না, সক্রিয় সমর্থন প্রসারিত করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়েই আমাদের এই জটিল পরিস্থিতি ভেদ করে নূতন পথের যে সন্ধান, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এটা ভাবনায় রেখে
আপনারা প্রতিনিধি বন্ধুরা আলোচনায় অংশগ্রহণ করবেন এই বিশ্বাস নিয়ে সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে আমি উপস্থিত করতে চাইছি। 2019-এর যে লোকসভা নির্বাচন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যাতে একটা আওয়াজ উঠেছিল বিজেপি সরকার ক্ষমতায় ফিরছে না। মূল কারণ অর্থনৈতিক সমস্যা, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, শ্রমজীবী সহ সাধারণ মানুষের যে সমস্যাগুলো, এগুলো সংকটের চেহারা নিচ্ছিল। এটা এই বিজেপি সরকারের একচেটিয়া পুঁজি, কর্পোরেট যে সংস্থা, দেশি বিদেশি, তাদের সর্বোচ্চ মুনাফা লাভের যে প্রত্যাশা তা পূরণ করতে গিয়ে যে অর্থনৈতিক নীতি, যেটাকে নিউ লিবারাল ইকোনমি বলা হয়, অর্থাৎ নূতন উদার অর্থনৈতিক নীতি, সেটাকে কার্যকরী করার কারণেই মানুষের মধ্যে ক্ষোভগুলো সঙ্গতভাবেই উত্থাপিত হয়েছে, লড়াই চলছিল। তাতে বোঝা যাচ্ছিল রাজ্যে রাজ্যে যে পরিস্থিতি, এই সরকারটার পক্ষে এটাকে মোকাবেলা করে ফিরে আসা কঠিন। তার সাথে তো এই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের আপনার আক্রমণ, অত্যাচার ছিলই। এরকম পরিস্থিতিতে পূর্বতন জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসবাদীদের একটা নৃশংস আক্রমণ সংঘটিত হয়। 41 থেকে 42 জন সিআরপিএফ জওয়ান শান্তি রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে কাজ করতে গিয়ে জীবন দেন। এটাকে কাজে লাগায় এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের আপনার কোন একটা জায়গায়, সীমান্তবর্তী এলাকায় বালাকোট, সেখানে নাকি আপনার একটা আক্রমণ সংঘটিত হয়, যেটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলে ভারত সরকার দাবি করেছে। এটা যে নূতন হয়েছে ঘটনা তা না, তার আগে এরকম সার্জিক্যাল স্ট্রাইক সংঘটিত হয়েছে। আগের সরকার এত ঢাকঢুল পিটিয়ে হয়তো এগুলো প্রচার করতো না কৌশলগত কারণে, কিন্তু দেখা গেল বিজেপি সরকার এটাকে দারুণভাবে প্রচারে নিয়ে যায়, পুলওয়ামা এবং এই সার্জিক্যাল স্ট্রাইক। এতে করে একটা জাতীয় উন্মাদনা তৈরি হয় এবং তার মধ্যে যেটা লুক্কায়িত ছিল সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ভেদ বিভাজনের স্লোগান। এটাকে কাজে লাগিয়ে এই প্রায় পরাজয়ের সম্মুখীন এই বিজেপি সরকার ফিরে আসতে সক্ষম হয়। শুধু তা না, তাদের আসন সংখ্যা বাড়ে, ভোটের সংখ্যাও বাড়ে। এটাকে পাথেয় করে একদিকে সাম্প্রদায়িক শক্তি, তার সর্বোচ্চ নেতৃত্ব, কেন্দ্রের সরকার পরিচালনার দায়িত্বে বৃত আপনার বড় বড় যারা আমলারা, দুধে আমলারা, যারা প্রকৃত অর্থে এই সরকারটাকে নানাভাবে সাহায্য করছে দিবারাত্র পরিশ্রমের মধ্য দিয়ে, তাদের একটা অংশ, এবং এই সাথে আপনার কর্পোরেট যারা একচেটিয়া পুঁজির যে সংহত শক্তিটা, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের দেশেও তারা সম্মিলিতভাবে তাদেরই মুনাফার স্বার্থে, দেশি বিদেশি এই শোষক যারা, শোষণের স্বার্থে নয়া উদার অর্থনৈতিক কর্মসূচি যেগুলো অসম্পূর্ণ ছিল, আন্দোলনের চাপে এবং প্রতিরোধী ভূমিকার কারণে কার্যকরী করতে পারছিল না, এই সরকারটা মনে করলো সময় দেওয়া যাবে না, যেহেতু ভোট পেয়েছি, আসন পেয়েছি, কাজে যত দ্রুত সম্ভব এটাকে আমাদের কার্যকরী বাস্তবায়িত করতে হবে। বলা যায় সার্বিকভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা যেটাকে বলি একেবারে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে, এটা অ্যাগ্রেসিভ মোড যেটাকে বলা যায়, এই আক্রমণটা নামিয়ে আনে। তাতে করে গিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে প্রচন্ড রকম সমস্যা তৈরি হয়। মূল্যবৃদ্ধি, এটার ভিত্তিটা হচ্ছে এই গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে, আপনার এই যে পি অয়েল যেটাকে আমরা বলি, এখানে
ডিজেল আছে, এখানে আপনার অন্যান্য যে সমস্ত এই শক্তিগুলোকে ব্যবহার করে যানবাহন চলে, এমনকি কলকারখানাও চালাতে হয়। এগুলোর দাম বৃদ্ধি সারা পৃথিবীতে কমছে, ভারতবর্ষে বাড়ছে। এটাকে ভিত্তি করে এরা সরকারের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো, এগুলো সমাধান করবার জন্য বাজেটের টাকার সংস্থান করছে। কিন্তু বড় লোকদের, পুঁজিপতিদের, শোষকদের ঠকাচ্ছে যারা, তাদের উপর ট্যাক্সও বসাচ্ছে না, বরং তারা যে ব্যাংক থেকে টাকা পয়সা লোন নিয়েছিল ফেরত না দিয়ে বিদেশে চলে গেছে, সেগুলো ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা না, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করছে না, কারণ তাদের স্বার্থেই সরকারটা কাজ করছে। এখন ভারতবর্ষের মধ্যে এটা প্রচলিত, পৃথিবীর দেশে দেশেও প্রায় যারা খবর রাখেন ভারতবর্ষের, তারাও প্রায় এটাই বলতে শুরু করেছেন, এটা তো কর্পোরেটদের সরকার, কর্পোরেটদের দ্বারা পরিচালিত, কর্পোরেটদের স্বার্থে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা দৈনন্দিন ব্যাপারে পরিণত হয়েছে, এবং চাপটা গিয়ে পড়ছে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, এবং এই যে সাধারণ শ্রমজীবী, ক্ষেত মজুর থেকে শুরু করে, তারা সবচেয়ে বেশি বিধ্বস্ত। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নতুন কোনো কাজের সৃষ্টি হচ্ছে না, বেকার সমস্যার কোনো সমাধান নাই। প্রতিশ্রুতি জায়গায় বছরে নতুন করে 2 কোটি চাকরির ব্যবস্থা কোথায়? এগুলো 2019-এর লোকসভা নির্বাচনে উচ্চারণই করেনি, বরং উল্টো দিক থেকে কেন্দ্রীয় সরকারের যে শূন্য পদগুলো, এগুলো বাতিল করে দিচ্ছে পূরণ করার পরিবর্তে। কর্মরত যারা, তাদেরকে কাজ ফুরবার আগেই, সময় অতিক্রান্ত হওয়ার আগে এদেরকে ছাঁটাই করে দিচ্ছে, কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছে, জব লস যেটাকে আমরা বলি। এটা একটা বড় ঘটনা, বড় সমস্যা। প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা অপেক্ষা করছে লেখাপড়া করে, বা অথবা লেখাপড়ার সুযোগ কম পেয়েছে, অর্ধশিক্ষিত, কাজ চাই, কিন্তু কোথায় কাজ? এটা একটা জাতীয় সমস্যা, জ্বলন্ত সমস্যায় পরিণত হয়েছে। এবং একই সাথে এর বিরুদ্ধে মানুষ যখন একদিকে ফুসছে, তখন দেখা যাচ্ছে সেখানে শ্রমিকরা, শ্রমজীবাংশের মানুষ, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে দাবি দাওয়াগুলি অর্জন করেছিল, আইন তৈরি হয়েছিল, এগুলো সমস্ত একটার পর একটা তুলে নিয়ে একটা নতুন কোড তৈরি হয়েছে। আপনাদের রিপোর্টের মধ্যে তার 1-2 লাইনে উল্লেখ করা আছে, আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, সময় কম। এই আক্রমণটা হেনে শ্রমজীবাংশের মানুষ, বিশেষ করে ওয়ার্কিং ক্লাস, কলে কারখানায় যারা কাজ করছেন, তাদেরকে হাত পা ভেঙে গৃহবন্দী করে রাখার চেষ্টা হলো, মালিকদের স্বার্থে, মুনাফার স্বার্থে, শোষকদের স্বার্থে। অপরদিকে যে ক্ষেত্রটা এ পর্যন্ত তেমন ভাবে আক্রান্ত হয়নি, একচেটিয়া পুঁজি এবং কর্পোরেটদের মুনাফার স্বার্থে, এখন তাদের এদিকে নজর গেল, তারা কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করলো, এবার এটা আমাদের হাতে ছাড়তে হবে। এবং এটাকে কার্যকরী করার জন্য 3টা আইন তারা তৈরি করলেন, আপনারা এগুলো জানেন, আমি জাস্ট রেফারেন্স হিসেবে উল্লেখ করছি। এই আইনটা চালু করে কৃষি এবং কৃষকদের বিরুদ্ধে আক্রমণটা কেন্দ্রীভূত করার চেষ্টা করলো, এবং এগুলোর বিরুদ্ধে আন্দোলন যত মুখর হচ্ছে, ততই দেখা যাচ্ছে আপনার বিভাজন তৈরি করবার জন্য এই ব্রিটিশের কায়দায় ধর্ম এবং সম্প্রদায় একে ভিত্তি করে মানুষের দৃষ্টিকে, সমস্যা পীড়িত মানুষের দৃষ্টিকে বিপদগামী করার তারা চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছিল। এটাও যখন পারছে না, তখন গণতন্ত্রের উপর প্রায় সর্বাত্মক আক্রমণ নামিয়ে এনেছে। আপনার অধিকার, আপনার কথা বলার স্বাধীনতা, এগুলো যেমন আক্রান্ত, এটা আমাদের সংবিধানের অন্যতম মৌলিক বিষয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য, যেটা জাতীয় সংহতির ভিত্তিভূমি, ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি, ধর্ম যার যার, ধর্মের সঙ্গে রাষ্ট্রের বা রাজনীতির দলের ভোটের কোনো সম্পর্ক নাই। এই যে বিষয়টা, এই বিষয়টার বেদিমূলে আক্রমণ তারা কেন্দ্রীভূত করতে শুরু করলো। এর সঙ্গে যুক্ত হচ্ছে তাদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুপ্ত স্বপ্ন, এখন আর সুপ্ত কি, প্রকাশ্যেই তারা এগুলো বলে বেড়াবার চেষ্টা করছে। এই আক্রমণটা তারা সংগঠিত করার চেষ্টা করলো, এবং এটা যেতে যেতে এমন একটা জায়গায় গেল, আমাদের সংবিধানটাকেই, যেটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বলা যায় যে এটা প্রথম, তার থেকে বেরিয়ে আসা যে দলিল সংবিধান, যা দেশটাকে একটা চৌহদ্দির মধ্যে
সুসংহত রেখে তার পরিচালনার ধারা পদ্ধতিগুলো সেখানে উল্লেখিত হয়েছে। তাতে গিয়ে দেখা যাচ্ছে যে এই সংবিধানটাই আক্রান্ত হচ্ছে, এবং সংবিধানের মধ্যে এমন কতগুলি প্রতিষ্ঠান যেগুলোকে সংশাসনের সুযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন কমিশন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে দেশ, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং এতে মূল বিষয় হচ্ছে সংসদীয় ব্যবস্থা। এই সংসদীয় ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে নির্বাচন 5 বছর পর পর। এটা যেমন জাতীয় ক্ষেত্রে, এটা রাজ্যের ক্ষেত্রে। এটা পরিচালনা নিয়ন্ত্রণ করবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে নির্বাচন কমিশন। এটার উপর আক্রমণ করে এটাকে বগলদাবা করার ব্যবস্থা করেছে। আপনারা দেখছেন, আমরা ত্রিপুরায় প্রত্যক্ষ করেছি গত লোকসভা নির্বাচনের সময়। খুব দূরে যাওয়ার আমাদের কি দরকার আছে? এটাকে আক্রমণ করছে। বিচার ব্যবস্থা, শোষকদের স্বার্থের রক্ষক যারা রাষ্ট্র পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, তাতে শোষকদের স্বার্থেই গণতন্ত্র। তার মধ্যেও গণতন্ত্রের একটা ধাঁচা সামনে রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু কিছু অধিকার ইত্যাদি তারা দিয়ে থাকে, এবং সেখানে নিরপেক্ষতার কথা বলে এই যে বিচার ব্যবস্থাটাকে সামনে উপস্থিত করা হয়েছে। এবং ঠিকই কোনো কোনো সময় তো এই বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ, নিরপেক্ষ কতগুলি এমন অবস্থান নিতে আমরা দেখেছি যেগুলো মানুষকে উৎসাহিত করেছে, তার অধিকার রক্ষা করতে সাহায্য করেছে। এটা যখন দেখছে শাসক গোষ্ঠী যে এটা তাদের সুবিধা হচ্ছে না, এটা বিপক্ষে চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, এটার উপর আক্রমণ করছে, এবং এই বিচার ব্যবস্থাটাকেও তারা কুক্ষিগত বগলদাবা করার চেষ্টা করছে। থাকলো নাকি সবচেয়ে বড় কথা, এই যে পার্লামেন্ট, যেখানে জাতীয় আইন ইত্যাদি তৈরি হয়, এমন দরকার হলে বলে সংবিধানও পরিবর্তন করা যায়, তার একটা কাজের ধারা পদ্ধতি আছে। এটাকেই তারা চুরমার করে দেওয়ার চেষ্টা করেছে। শুধুই শাসক দল বলবে, বিরোধীদের কথাই বলতে দেওয়া হবে না, তাদেরকে সাসপেন্ড করে দিয়ে, বের করে দিয়ে, তাদের সংখ্যালঘু অবস্থায় আইন পাস করতে যে সমস্যা তৈরি হয়, তার থেকে বেরিয়ে আসছে শোষকদের স্বার্থে সংসদের বাইরে পাঠিয়ে দিয়ে সংখ্যালঘু হয়েও এই আইনগুলি তারা পাশ করে। এই যে সম্প্রতি অনুষ্ঠিত শীতকালীন যে অধিবেশন, তাতে আপনারা দেখেছেন রাজ্যসভায় এরকম বিরোধী দলের 12 জন সাংসদকে একেবারে মানে পরিকল্পিতভাবে সাসপেন্ড করে রেখে গোটা মানে সময়টা একটার পর একটা জনবিরোধী আইন তারা সেখানে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাহলে এই যে আক্রমণগুলি আসছে, এর অর্থটা কি? এটা কিন্তু শাসক দলের শক্তির লক্ষণ না, আমি সর্বভারতীয় ক্ষেত্রেই বলছি। এবং এর সাথে যুক্ত হচ্ছে কি আরেকটা বড় ধরনের আক্রমণ, জাতীয় যে সম্পদগুলি তৈরি হয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থার, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, তার থেকে অর্জিত যে অভিজ্ঞতা, এবং এই দেশের স্বাধীনতার সাথে সাথেই বড় বড় পুঁজিপতি যারা, তারা যখন নিজেদের মানে সঞ্চিত পুঁজি ব্যবহার করে রাষ্ট্রের যে অর্থনৈতিক ভিত্তিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ঝুঁকি নিতে চাইছিল না, তখন নাচার সরকার এই নূতন পদ্ধতিটা অবলম্বন করতে বাধ্য হয়েছিল। লক্ষ্য করছেন আপনারা, একটার পর একটা এই ধরনের জাতীয় বা রাষ্ট্রিক যে সম্পদগুলো, এগুলো তারা জলের দরে বিক্রি করছে, এবং যাচ্ছে কার হাতে? এই বড় বড় পুঁজিপতি, দেশি বিদেশি একচেটিয়া পুঁজি, কর্পোরেট সংস্থা জলের দামে তাদের কাছে বিক্রি করছে, এবং তারা এগুলো বলা যায় দুদিক থেকে লুট করে নেওয়ার চেষ্টা করছে। এগুলো নিঃসন্দেহে খুব নেতিবাচক দিক জাতীয় ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। তাতে হয়তো মনে হতে পারে এই তো চলছে, এই চলবে, তাহলে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করব কি করে, যাবোটা কোথায়? পিঠ দেয়ালে থেকে গেছে, কথাই তো শুনতে চাইছে না। তার কাছে তো গণতন্ত্র মূল্যহীন, আন্দোলন এগুলো তার কাছে মানে কোনো গুরুত্ব নাই। একটা স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শাসন রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা সেখানে কায়েম করার চেষ্টা করছে। কিন্তু ঘটনা তো এইভাবে চলছে না। তার পৃষ্ঠে ইতিবাচক যে দিকগুলো, এগুলোর দিকে যদি আমরা নজর দিই, তাহলে কি দেখা যাবে? দেখা যাচ্ছে না। আন্দোলন কিন্তু এই প্রতিকূলতার মধ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে, বিশেষ করে এই যে শোষকদের স্বার্থে, দেশি বিদেশি পুঁজিপতিদের স্বার্থে এই নয়া অর্থনৈতিক নীতির বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি ভারতবর্ষে গত প্রায় 15-20 বছর যাবৎ ধারাবাহিকতা বজায় রেখে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী অংশের মানুষ এই আন্দোলনটা তারা অব্যাহত রেখেছেন। প্রায় কোনো না কোনো কলে কারখানায় ধর্মঘট হচ্ছে, ব্যাংকিং সেক্টরে ধর্মঘট হচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টরে ধর্মঘট হচ্ছে, সাধারণ কর্মচারীরা ধর্মঘট করছেন,
জাতীয় বন্ধ হচ্ছে, কোটি কোটি মানুষ অংশগ্রহণ করছেন, সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে। মূল জায়গাটা কি? বিরাষ্ট্রীয়করণ এবং শোষকদের স্বার্থে নেওয়া যে অর্থনৈতিক নীতি সাধারণ মানুষের জীবনে যে যন্ত্রণা চাপিয়ে দিয়েছে তার প্রতিবাদে, এবং শ্রমিক শ্রমজীবী অংশের মানুষের, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করছে তার প্রতিবাদে। কাজেই এই আন্দোলনটা থেমে নেই। এটা নিঃসন্দেহে এই পরিস্থিতির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত ইতিবাচক দিক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কৃষকদের আন্দোলন স্বাধীনতার পর ৭৪ বছরে এত বড় ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ লক্ষ কৃষকদের সশরীরে সক্রিয় অংশগ্রহণ এবং কোটি কোটি কৃষক জনতা সারা ভারতবর্ষের মধ্যে প্রায় ৩৯ থেকে ৪০ কোটি কৃষক, তার বড় অংশ, ছোট্ট একটা অংশকে বাদ দিলে পর আপনার ধনী কৃষক থেকে শুরু করে একেবারে আপনারা যে সংগঠনটা করছেন, আমাদের কৃষি মজুর বন্ধুরা, ভাইরা, বোনেরা, এই সংগঠনগুলো এই আন্দোলনটাকে সমর্থন করছে। ৫০০-র উপর সংগঠন সমর্থন জানাচ্ছে। ৫৪টা সংগঠন নিয়ে কমিটি তৈরি হয়েছে, তাতে আপনাদের সংগঠনের প্রতিনিধি আছে, সারা ভারত কৃষক সভার প্রতিনিধি আছে। তারা নেতৃত্ব দানকারী, নীতি নৈতিকতা নির্ধারণ করার যে ছোট্ট কমিটি, তার মধ্যেও তারা স্থান করে নিয়েছেন। এটা আন্দোলনের শক্তি, এটা আপনাদেরই সাফল্য। কিন্তু এত আত্মসন্তুষ্টিতে ভুগবার কোনো সুযোগ নেই। এই আন্দোলনটাকে ছোট করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। এবং এর পাশাপাশি কি দেখা গেল, এই ১৯-এর নির্বাচনের এই সাফল্যকে ভিত্তি করে যেটা মনে করেছিল আটকাবে কে, এটা পাগলা ঘোড়ার মতো ছুটবে, মানুষের বুকের উপর দিয়ে যাচ্ছে না, মাথার উপর ঘোড়ার পা লাগছে, এটা দেখবার দরকার নেই। চোখ কান বেঁধে চাবুক চালাচ্ছে। বিষয়টা কি দাঁড়ালো? এরপরে বছর খানেকের ব্যবধানে ৫টা গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন, সবগুলো দখল করার স্বপ্ন নিয়ে, এমনকি পশ্চিমবাংলা পর্যন্ত। এক সময় তৃণমূলের কনিষ্ঠ ভাইয়ের মতো কাজ করছে, কারণ তৃণমূলই পশ্চিমবাংলায় RSS বিজেপিকে ঢুকবার জন্য খাল কেটে যেমন কুমির আনা হয় সেভাবে তাদের ঢুকিয়েছিল বামফ্রন্টকে মোকাবেলা করার জন্য। তারা যখন বুঝলো যে তাদের প্রয়োজন শেষ, এটাই আপনার মিলাবার চেষ্টা করলে পরে দেখা যাবে যেখানে বিজেপি শক্তি অর্জন করতে পারছে না, অন্য শক্তির সাহায্য নিয়ে নিজের শক্তি অর্জন করার চেষ্টা করছে। যেই মাত্র বুঝতে পারছে যে আমরা বোধহয় প্রত্যাশিত শক্তি অর্জন করতে পারলাম, যার কাঁধে হাত রেখে কোমরের সঙ্গে আমাদের কোমর মিলিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, এখন তাকে দরকার নেই, তাকে ছুঁড়ে ফেলে দেয় অথবা তাকে বাধ্য করে তাদের বসঙ্গদের মতো তাদের নির্দেশগুলি মানতে। কাজেই সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই গত ১৯-এর নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর সমস্ত হিসাব নিকাশ করার পর তারা ভেবেছে এবার তৃণমূলকে উপকার করা যাবে, আমাদেরই দখল করতে হবে পশ্চিমবাংলা। লক্ষ্য করেছেন আপনারা, এই ৫টা রাজ্যের মধ্যে সবগুলোতে হেরে ভূত হয়েছে। আসামে অল্প কয়েকটা আসনের ব্যবধানে তারা কোনো মতে তাদের যে সরকারটা দ্বিতীয়বারের জন্য জিতে ফিরে আসতে সক্ষম হয়েছে। এটা কিন্তু বড় সড় একটা আঘাত লোকসভার এত বড় সাফল্যের পর, একের পর এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করার পর মাথা নোয়াবার না যেটা মনে হয়েছিল, এখানে কিন্তু একটা প্রচন্ড ধাক্কা সেই জায়গায় দিল। এখানে শেষ হলো না, তার পরবর্তী সময় কতগুলো রাজ্যের প্রায় ৩২ থেকে ৩৩টা লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন, যেগুলোর অধিকাংশ বিজেপি জিতেছে এর আগে লোকসভা নির্বাচন কিংবা বিধানসভার নির্বাচনে, অধিকাংশগুলোতেই বিজেপি হেরে গেছে। এটা আরেকটা আক্রমণ। যারা বুঝতে পারছে হাওয়া তো উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। কোন কোন রাজ্যে, এমনকি বিজেপি শাসিত রাজ্য, লোকাল সেলফ গভর্নমেন্ট, যেগুলো পঞ্চায়েত নির্বাচন বলি আমরা, নগরের নির্বাচন বলি আমরা, এই নির্বাচনগুলিতে দেখা যাচ্ছে সরকারের থেকেও বা কোথাও সরকারে না থেকেও তাদের যে ফলাফল ছিল, এই নির্বাচনগুলিতে এবার তারা আসন হারাতে শুরু করছে, সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে শুরু করছে। যদিও কোনো কোনো জায়গায় পয়সা দিয়ে অন্য দলের বিধায়কদের বা নির্বাচিত সদস্যদের কিনে নিয়ে চেয়ারম্যান ইত্যাদি করার চেষ্টা করছে, যেটা চণ্ডীগড়ের কিছুদিন আগের যে আপনার লোকাল সেলফ গভর্নমেন্টের নির্বাচন, তাতে সংখ্যা লঘু হয়েও অন্য দল ভাঙিয়ে সেখানে চেয়ারম্যানের পদটা দখল করছে। এই তো তাদের এটা হচ্ছে দস্তুর, এটা অগণতান্ত্রিক স্বৈরাচারী, এটা দুর্নীতি, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে এই ঘটনাগুলো, এগুলোকে তো ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। লড়াইটাকে বাদ দিয়ে, প্রতিবাদী আন্দোলনটাকে বাদ দিয়ে
মানুষের যে মুখর অবস্থাটা, এটা বাদ দিয়ে কিন্তু এই ফলগুলো দেখলে পরে ভুল করা হবে। যদি মনে করেন এগুলো আকাশ থেকে পড়েছে, মাটি ফুটে রয়েছে, আপনা আপনি হচ্ছে, আমাদেরকে ভূমিকা। আপনি যে ত্রিপুরায় এই ফ্যাসিস্ট সন্ত্রাস মোকাবেলা করে কৃষক আন্দোলনটাকে সমর্থন করে যাচ্ছেন, নিজের এখানকার দাবি নিয়ে আন্দোলন করতে গেলে বারবারও আক্রান্ত হচ্ছেন, কিন্তু জাতীয় স্তরের আন্দোলনকে সমর্থন করার পেছনে ব্যাপারে আপনি পেছনে না, এর মধ্যেও ত্রিপুরায় আপনি আন্দোলন করছেন। এটাও কিন্তু এই বিজেপি বিরোধী এই নির্বাচনী লড়াইয়ের যে সাম্প্রতিক অতীতের যে সাফল্যগুলো, এগুলো কিন্তু কন্ট্রিবিউট করেছেন, আপনারাও কন্ট্রিবিউট করেছেন। এই বিশ্বাস কিন্তু আপনাদের মধ্যে রাখার প্রয়োজন আছে। এটা বলার জন্য বলা না, এটা উপলব্ধি করতে হবে। এটাই হয় ঘটনা। সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষক আন্দোলন পাত্তাই দিচ্ছিল না, কথাই বলছিল না। গত প্রায় 5-6 মাস যাবৎ কোনো আলোচনা নাই। একটা ভাব হচ্ছে এরকম, কি হচ্ছে এটা, কয়েকজনের ব্যাপার, এবং বেমাক্কা বলে দিল এটার পেছনে এই খালিস্তানিরা আছে, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা আছে, বিদেশি প্রতিক্রিয়া শক্তি টাকা পয়সা পাঠাচ্ছে, অল্প কিছু লোক, কয়েকটা রাজনৈতিক দল, তারা এগুলি চালাবার চেষ্টা করছে তাদের অস্তিত্ব রক্ষা করবার জন্য। এগুলি আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যরা পার্লামেন্টের ভেতরে বাইরে সারা দেশে ঘুরে ঘুরে তারা এই আন্দোলনটা সম্পর্কে বিরূপ মন্তব্য, বিকৃত বক্তব্য উপস্থিত করে কৃষক জনসাধারণকে বিপদগামী করার চেষ্টা করেছে। কিন্তু তারা দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, সর্বভারতীয় যে মানুষের সমর্থন তাকে পাথেয় করে যে ভূমিকা তারা দেখালো, ভারতবর্ষের স্বাধীনতার পর এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা বারবারই বলবার চেষ্টা করেছি, এ হচ্ছে ঘুমন্ত সিংহ। স্বাধীনতার সংগ্রামে এই কৃষক সাধারণ যখন নাড়া দিতে শুরু করলো, ব্রিটিশ বুঝতে পারলো আর এই দেশে থাকা যাবে না। তাদের এই নাড়ায় কলে কারখানার শ্রমিক, এমনকি আপনার নৌবিদ্রোহ পর্যন্ত সংগঠিত হয়ে গেল এই কৃষক আন্দোলনকে বাদ দিয়ে। না, এটা বুঝতে হবে। এবং এখানেও যখন এই ঘটনাগুলি ঘটলো, তখন এই বিজেপি সরকার বুঝতে বাধ্য হলো যে এটাকে যদি পথ থেকে উঠানো না যায়, একটা মীমাংসায় যাওয়া না যায়, সামনে আরো কতগুলি রাজ্যের নির্বাচন আসছে। এই যে ঘোষণা হলো 5টা রাজ্যের নির্বাচন হবে, এগুলো আরো গুরুত্বপূর্ণ, বিশেষ করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব। আপনারা খবর রাখেন সবাই, এখানে রাজনীতির কর্মী আপনারা। ক্ষেত মজুর ইউনিয়ন তো রাজনীতি বাদ দিয়ে আপনারা করছেন না, এটা একটা শ্রেণীগত সংগঠন। কাজেই এই খবর আপনাদের রাখতে হবে, না রাখে কি করে সংগঠন করবেন আপনারা জানেন। এরকম জায়গায় এই 3টা আইন তুলে নিতে বাধ্য হয়েছে, হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আন্দোলনের সাফল্য। এবং তারা কি বলছে, আন্দোলন শেষ হয়নি, এই আইনগুলি বাতিল হয়েছে। কিন্তু আমরা তো শুধু এটার জন্য যাইনি, আরো বিষয় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষকের উৎপাদিত সামগ্রীর, প্রত্যেকটা সামগ্রীর ন্যায্য দামে যাতে বিক্রি করতে পারে কেন্দ্রকে কিনতে হবে, রাজ্য সরকারগুলিকে সাথে নিয়ে। এটা গুরুত্বপূর্ণ দাবি। এই দাবির আন্দোলন কিন্তু অব্যাহত আছে। তারা বলছেন আমরা অপেক্ষা করছি। তো বিশাল একটা ঘটনা, এটা তো নিঃসন্দেহে ইতিবাচক ঘটনা। এত নেতিবাচক পরিমণ্ডলের মধ্যে লড়াই করে এই যে সাফল্যটা অর্জন করা, আপনারা লক্ষ্য করেছেন ব্যাংকগুলো একটার পর একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দিচ্ছে, এবং শেষ পদক্ষেপ হচ্ছে যে কয়েকটা বাকি আছে 1-2টাকে বাইরে রেখে, কবজায় রেখে বাকিগুলোকে একসাথে করে দেবে। ইংরেজিতে যেটাকে বলে অর্থনীতির পরিভাষে মার্জার। তার অর্থটা কি? ছোট ব্যাংক থাকবে না, গ্রামে কোনো ব্যাংক থাকবে না, শহরে কয়েকটা কেন্দ্রভিত্তিক ব্যাংক থাকবে বড়লোকদের স্বার্থে, এবং এখানে শ্রমিক কর্মচারী কাজ হারাবে। একটা বিশাল সমস্যার সামনের দিনে চলে আসবে। এটাও গত 5-7 বছরের মধ্যে ব্যাংকের মধ্যে নানা ধরনের সংগঠন, নানা ভাবনা, নানা চিন্তা, নানা পতাকার রং। অফিসারদের একটা সংগঠন, মাঝারি স্তরের অফিসারদের এক ধরনের সংগঠন, নিম্ন স্তরের অফিসারদের এক ধরনের সংগঠন, সবাই বললো একসাথে আসো, আক্রান্ত সবাই। এবং তারা 2 দিনের ধর্মঘটে গেলেন, অসাধারণ সাফল্য আসলো। আপনারা যারা ত্রিপুরার মানুষ যারা সম্মেলনে এসেছেন, আপনারা দেখছেন বামফ্রন্ট সরকার ত্রিপুরায় যখন চলছিল তখনও ব্যাংকে এই ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু ত্রিপুরার ব্যাংকিং সেক্টরের কর্মচারীরা ধর্মঘট সফল করেছে, কারণ বামফ্রন্ট সরকার তো হস্তক্ষেপ করে না। কিন্তু তার যে জৌলস, তার যে উদ্দীপনা, তার মধ্যে যে আপনার মিলিটেন্সি, এবার এই মানে ফ্যাসিস্ট আক্রমণের মধ্যেও যেভাবে তারা ডেমনস্ট্রেট করলো, ধর্মঘটের দিন সারা রাস্তায় তারা দাপিয়ে বেড়ালো, সাহস পায়নি দুর্বৃত্তরা,
তাদের গায়ে স্পর্শ করতে। এর আগে কি হয়েছে, জবরদস্তি করে ব্যাংকের দরজা খুলে দেওয়ার চেষ্টা করেছে, দারুণ সফল হয়েছে। আমি ত্রিপুরার কথাই বললাম, সারা দেশের এইটা অভিজ্ঞতা, দু একটা জায়গায় ব্যতিক্রম বাদ দিলে পরে। এগুলোকে তো ছোট করে দেখার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। এবং এর পরিপ্রেক্ষিতে যে বিল রেডি করা ছিল, রাজ্যসভার এমপিদের 12 জনকে সাসপেন্ড করে একটার পর একটা যে বিলগুলো পাস করে নিল, এরকম জায়গায় নতুন করে ব্যাংক মার্জারের যে বিল রেডি হাতে, এটা উপস্থিত করবার সাহস দেখাতে পারলো না। এটাও কিন্তু এই আন্দোলনটা সাফল্য, কতদিন এটাকে আটকে রাখা যাবে, এটা ভবিষ্যৎ ঠিক করবে। এটা বুঝতে পারছেন? ছাত্ররা জাতীয় শিক্ষানীতির নামে গরিবের ছেলে মেয়ে, নিম্নবিত্তের ছেলে মেয়ে আর উচ্চশিক্ষার কোনো সুযোগ পাবে না। এটার বিরুদ্ধে নানা প্রতিকূলতার মধ্যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে লড়াই হচ্ছে, কলেজগুলোতে আন্দোলন হচ্ছে, আক্রান্ত হচ্ছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সবচেয়ে সামনের সারিতে লড়াইটা লড়বার চেষ্টা করছে, নানাভাবে সাম্প্রদায়িকতার ভেদ বিষ ছড়িয়ে এই আন্দোলনটা টুটি টিপে মারবার চেষ্টা করছে, মেয়ে ছেলে নির্বিশেষে। আপনারা যারা খবর রাখেন তারা এগুলো দেখছেন। যুবকরা এই কৃষক আন্দোলনটার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কৃষকরা সংখ্যায় বেশি, তাদের ছেলে মেয়েরা, যুবক যুবতী, বাবার আন্দোলন, মা যাচ্ছে, ছেলে মেয়ে বাড়িতে বসে থাকবে কেন? না হলে পরে তারা যদি অংশগ্রহণই না করত, তাহলে তো এক বছর যাবত এই আন্দোলন চলে না। এবং তারা বুঝতে পেরেছে এর সাথে আমার রুজি রোজগারের প্রশ্নটা যুক্ত। তারা দারুণভাবে অংশগ্রহণ করেছে। এর বাইরে কাজ চাই। ত্রিপুরায় আমাদের ডিওএফ টিওএফ যে স্লোগান তুলেছে, হোয়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়? ঘরে ঘরে চাকরি দেবে বলেছিলে। সরকার তৈরি করার পর প্রথম বছরের মধ্যে তোমাদের কল্পিত যে 50,000 শূন্য পদ, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নাই, এক বছরই দিয়ে দেবে। কোথায় শূন্য পদটা? এখন একের পর এক তারা কেটে ছেটে শেষ করে দিচ্ছ। নতুন কোথায় নিয়োগ? 10,323 যাদেরকে বড় অংশকে তোমাদের পেছনে তোমরা ঘুরিয়েছিলে, তোমরা সরকার আসতে পারলে পরে তাদেরকে সেটেল ডাউন করবে। এখন তো তাদেরকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাঠি পেটা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। ত্রিপুরার অভিজ্ঞতা। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এরা কিন্তু বসে নেই। উপজাতি, তপশিলি, ওবিসি এরা যেমন নানাভাবে এই আন্দোলনের মধ্যে আছেন, ছোট মাঝারি ব্যবসায়ী তারাও আছেন, অফিস কাছারির কর্মচারী তারাও অংশগ্রহণ করছেন। ফলে এই সমস্ত দিকগুলি যদি আমরা দেখি, যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, শুধু নেতিবাচক দিক দেখলে হবে না, এই হচ্ছে ইতিবাচক দিক। অর্থাৎ একটা নূতন জাগরণের বার্তা যে মেনে নিলে শেষ হয়ে যাবে, অস্তিত্ব বিপন্ন। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, রুখে দাঁড়াও, প্রতিবাদ করো, এবং যেখানে প্রয়োজন প্রতিরোধে যেতে হবে, কৌশল তোমাকে ঠিক করতে হবে, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। এরকম একটা প্রত্যাঘাত কিন্তু ক্রমে ক্রমে লড়াইয়ের ময়দানে সুসংহত হচ্ছে। এই দারুণ ঘটনা। এবং সামনে দেখছেন আপনার এই যে 5টা রাজ্যের নির্বাচন, পাঞ্জাবের ঘটনা দেখেছেন। আমি এটা নিয়ে বলতে চাইছি না, যেহেতু সুপ্রিম কোর্ট লক্ষ্য করেছেন। তো গতকালকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রেরও তদন্তের দরকার নাই, রাজ্যেরও তদন্তের দরকার নাই। কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, রাজ্য কেন্দ্রকে দেবে, দরকার নেই। আমরা সুপ্রিম কোর্ট, তারাই সেখানে কিন্তু প্রায় বলা যায় জুডিশিয়াল এনকোয়ারি ব্যবস্থা করেছে। কেন্দ্র রাজ্যের অফিসার এবং বিচারক তাদের দিয়ে বলছেন খুব তাড়াতাড়ি আমরা দেখব প্রকৃত অর্থে ওখানে কি ঘটেছে। তাহলে সন্দেহ আছে, আমরা এটা নিয়ে মন্তব্য নাই বা করলাম। কি হবে? পত্রপত্রিকা যদি পড়েন, এই যে বিজেপির বিরুদ্ধে হাওয়া বইছে এবং তার আবার প্রতিফলন ঘটবে এই রাজ্যের নির্বাচনগুলোতে, এটা প্রায় প্রচার মাধ্যমগুলো বলতে শুরু করেছে। এখন ফল কি হবে আমাদের অপেক্ষা করতে হবে। এখান থেকে তো পূর্বানুমান করে কোনো রকম ভবিষ্যৎবাণী তো আমরা করতে পারবো না, কিন্তু পরিমণ্ডলটা হচ্ছে এই জায়গায়। এর সঙ্গে যদি আপনি ত্রিপুরা মেলান, এক যাত্রার পৃথক ফল কি করে হবে? তারাই তো দাবি করছে ডাবল ইঞ্জিন। তো ডাবল ইঞ্জিন যদি হয়, চালক যদি একজন হয়, আসলে চালাচ্ছেন কে? নরেন্দ্র মোদী, সঙ্গে হচ্ছে তার সাহায্যকারী স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুজরাটেও মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার কীর্তি কাহিনী আপনারা জানেন। কোর্ট তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সেখানে নাইবে গেলাম, জাস্ট একটু উল্লেখ করে রাখলাম। তাহলে এরাই তো এই সরকারটা বসিয়েছে, এবং কি মিথ্যা কল্পিত প্রলুব্ধ করবার জন্য একটা মানে প্রতিশ্রুতিপত্র তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা কি, এই শুধু প্রতিশ্রুতিপত্রটা,
কংগ্রেস ভাঙিয়ে, তৃণমূল ভাঙিয়ে, সাময়িকের জন্য তাদের সঙ্গে নিয়ে, এবং একটা বলা যায় ঐক্যবিরোধী শক্তি, ত্রিপুরার যে ঐতিহ্যমণ্ডিত উপজাতি অনুপজাতির যে একতা, যেটা গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে সাহায্য করেছে, যার উপর দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারের অভ্যুদয়, এবং যে বামফ্রন্ট সরকার গোটা ত্রিপুরার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিমণ্ডলের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এনেছে, যা নূতন ত্রিপুরার দিকে ত্রিপুরাকে নিয়ে যাচ্ছিল, এটার বেদিমূলে আঘাত করার জন্য এই অশুভ শক্তির সঙ্গে তারা সেখানে সমঝোতা করলো। এই রাস্তার উপর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও টোরা কি বাক রেখেছে, এরাই একটা জায়গায় গেছে, এবং এরা জানতো যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে যদি কোনো কারণে সরকারে চলে আসতে পারে, এগুলো তাদের পক্ষে বাস্তবিত করা সম্ভব না। এবং তারা এটাও পরিষ্কার যে ভোটের সময় তারা যা বলে, জিতলে বলে এগুলি করতে হয় না, এগুলি বলে ভোটের সময় বলতে হয়। এ তো বামফ্রন্টের সঙ্গে সম্পূর্ণ আলাদা। সে কারণে যেদিন বোঝা হয়ে গেল যে না, বামফ্রন্ট সরকার আসতে পারছে না, বিজেপি আসছে, এই দুপুরের পর থেকে আক্রমণ সংঘটিত হয়েছে। আপনাদের রিপোর্টের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে হলো, তার উল্লেখ আছে, বিস্তৃত বিবরণ দেওয়ার দরকার নেই, এগুলো আপনারাই সবচেয়ে ভালো জানেন। তাহলে এখানে আক্রমণ, এবং এটা তীব্র থেকে তীব্র করার চেষ্টা করছে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, একদলীয় শাসন, বিরোধীদের কথা বলতে দেব না, ভোটের অধিকার হরণ, পঞ্চায়েত, মধ্যবর্তীকালীন, অন্তর্বর্তীকালীন নগরের নির্বাচন, লোকসভা নির্বাচন, এটা আমরা একবার দেখেছি। ওই সন্তোষ মোহন দেব কি কাণ্ড করেছে, তারপরে এগুলো বন্ধ হয়েছিল বামফ্রন্ট সরকার আসার পর। এবার এই বিজেপি এটার উপরই তারা নির্ভর করলো। সবচেয়ে শেষে যেটা হলো, আরে 4.5 লক্ষ ভোটার, 27 লক্ষ ভোটারের মধ্যে 4.5 লক্ষ ভোটার নগরের ভোটে অংশগ্রহণ করবে, তার বড় অংশটি হচ্ছে আগরতলা পুর পরিষদ। এই মানুষকে বিশ্বাস করতে পারছে না, এটা দুর্বলতা। কেন বিশ্বাস করতে পারছে না? প্রতিশ্রুতি তো কার্যকরী করছে না। প্রশ্ন তুলতে শুরু করেছে সবাই, এই পুরনো বিজেপি নতুন বিজেপি বলছে এটা কি হলো? এই যে মানুষকে এত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে আমরা আনলাম, কিছুই তো হচ্ছে না। কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া, বাংলাদেশে যাওয়া, ওখান থেকে বনজ সম্পদ সংগ্রহ করা, এটা কি হচ্ছে এই পরিস্থিতিতে? আর অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয় স্তরে কেন্দ্রীয় সরকার জনবিরোধী যে নীতিগুলো নিচ্ছে, একেবারে তার কপিরাইট সেগুলো এখানে তারা কার্যকরী করছে, একেবারে পুরোপুরিভাবে জনবিরোধী সরকার। ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শাসন কায়েম করে জনগণের বুকের উপর দিয়ে তারা অত্যাচারের স্টিম রোলার তারা চালাবার চেষ্টা করছে। কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মানুষ সবটা মেনে নিচ্ছেন ঘটনা তা না। আপনাদের রিপোর্টের মধ্যে একটা জায়গায় এক লাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে, এখন বলছেন বিশেষ করে কৃষক, ক্ষেত মজুরের অংশের মানুষ, তারা বলছেন, মানে রিপোর্টটা তাদের সঙ্গে মূলত রিলেটেড, মানুষ বলছেন কি ভুল করলাম, তার মানে এই অংশের মধ্যে একটা বিভ্রান্তি ছিল, প্রলোভনের ফাঁদে পা দিয়েছি, সর্বনাশ করেছি, আর সুযোগ দেওয়া যায় না, আর সুযোগ দেওয়া যায় না। তা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতির মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন আসছে। এবং কি সর্বভারতীয় ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আবার 48 ঘন্টার বন্ধ, কারা? শ্রমিকদের সংগঠন, নানা রঙের পতাকা, আগরতলায় কনভেনশন হলো। এর আগে কৃষকদের ডাকা কৃষক গণমুক্তি পরিষদ, ক্ষেতমজুর ইউনিয়ন সম্মিলিতভাবে রবীন্দ্র ভবনের সামনে হবে জমায়েত, হবে না। আসাবল ময়দান হবে না, বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। যখন বুঝতে পারলো বন্ধ করলে পরে তো এটা তো মানে আইন ভেঙে হলো, তারা করবেন, তারপর বললেন না ঠিক আছে আপনাদের হাত জোর করে বলছে আপনারা প্যারাডাইস চেমনিতে করুন না। তো প্যারাডাইস চেমনিতে এই মানুষের সংকলন করতে পারছিল না, জায়গা নাই, রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে গেল। আপনারা অংশগ্রহণ করেছেন অনেকে, সবাই আসতে না পারলো, সবাই আসতে না পারলো। এবং এটাও সংগঠকদের প্রত্যাশার বাইরে। আপনাদের মানে চলমান আন্দোলনগুলোর যেমন প্রতিফলন, জাতীয় স্তরে যে ইতিবাচক যে দিকগুলো, এটাও আপনার এই জমায়েতটাকে, কৃষকদেরকে সেখানে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে দারুণভাবে কিন্তু সাহায্য করেছে। তারপরে পরেই কিন্তু এই যে ত্রিপুরার শ্রমিকদের সংগঠনের উদ্যোগে 48 ঘন্টার ধর্মঘট ফেব্রুয়ারি মাসে সফল করবার জন্য এই জাতীয় স্তরের ট্রেড ইউনিয়ন থেকে যেটা বলা হলো রাজ্যে রাজ্যে কনভেনশন করো, সেই কনভেনশন হলো।
আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই ঘরটাই তো প্রথম 3 বছর 3.5 বছর আমাদের ব্যবহার করতে দেয়নি। আমরা কিন্তু কোনো সময় এটা করিনি বিরোধীদের ব্যাপারে। শেষ পর্যন্ত যখন দেখলো নিজেরাও ব্যবহার করতে পারছে না, এটাকে ঝাড়পুছ করতে গেলে পরে দৈনিক যা খরচ, এটা অন্তত ভাড়া টাড়া দিলে কিছু পয়সা অন্তত পাওয়া যাবে, বাধ্য হচ্ছে এবং জনগণের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। কতদিন এভাবে আটকে রাখবো? তারপর তো কোনো একদিন মানুষ দরজা জানালা খুলে গিয়ে নিজেরাই মিটিং করতে আরম্ভ করবে, এটা তো সুবিধা হবে না অসুবিধা হবে, এখন দিতে বাধ্য হচ্ছে। এবং এই কনভেনশনটা কি, ভেতরে যা আসন আছে আমি তো জানি, এখানে 1300 থেকে 1400 মানুষ বসতে পারে উপরে নিচে, 2000-এর উপর প্রতিনিধি এসছেন, বারান্দায় বসেছেন, বাইরে দাঁড়িয়ে কথা শুনেছেন। এই পরিস্থিতিতে এগুলো কিসের লক্ষণ? এবং আমি বলবো আজকে আপনাদের যে সম্মেলন, যে প্রতিনিধি আপনারা এসছেন, আমার তো ধারণা এটা প্রায় 95-98 প্রতিনিধি আপনারা এসছেন, যদিও মহিলা প্রতিনিধির সংখ্যা তুলনামূলকভাবে আমার চোখে যা পড়ছে একটু কম। আপনাদের মানে সেক্রেটারি রিপোর্ট করতে গিয়ে বলেছেন সভ্য সংখ্যা 30 থেকে 33 ভাগ মহিলা, কিন্তু তার প্রতিফলন কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব যারা করছেন তার মধ্যে তেমন ভাবে না, তবে আছেন। এটাকে আমি খাটো করে দেখছি না, ভবিষ্যতে এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে ঘটনাগুলি চলছে, এটাকে মাথায় রেখে শুধু উৎফুল্ল হলে চলবে না, সামনের দিনে আমাদের কাজটা কি হবে এটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। তার জন্য সম্মেলন, এটা কমিটি তৈরি করবেন, সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, কেশিয়ার হবেন, কমিটির মেম্বার হবেন, সে তো ঠিক আছে, এটা করতেই হয় সম্মেলনে। কিন্তু মূলটা কি? জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরা এই যে ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চলছে, একদলীয় শাসন চলছে, ভোটের অধিকার হরণ করছে, কাজ খাদ্য রোজগার কিছু নাই, বেকারদের ভবিষ্যৎ চূড়ান্ত অন্ধকারের মধ্যে, আর শিক্ষা নিয়ে ছেলে খেলা চলছে, বেসরকারি হাতে সব তুলে দিচ্ছে। গ্রামের দূরতম জায়গায় আমরা স্কুল নিয়ে গেছি, এখন বলছে ছাত্র নাই। আরে কেন ছাত্র নাই? তখন তো ছাত্রের অভাব ছিল না, বেসরকারি হাতে তুলে দিচ্ছে। তারা যদি এগুলি চালাতে পারে, তুমি সরকার চালাতে পারবে না কেন? ক্ষমতা কার বেশি? ব্যবসায়ীর ক্ষমতা বেশি না সরকারের ক্ষমতা বেশি? এর অর্থটা কি? অর্থ হচ্ছে গরিবের ছেলে মেয়ের আবার পড়াশোনা কি, জুমিয়ার ছেলে মেয়ে আবার পড়বে কি, খেত মজুরের ছেলে মেয়ে পড়বে কি? এরা দাসানুদাস বৃত্তি নিয়ে চলবে, কৃতদাসের মতো চলবে। এই হচ্ছে তাদের শ্রেণী ঘৃণা, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি। আমরা বিরোধিতা করছি, এটা আপনাকে বিরোধিতা করতে হবে। উচ্চশিক্ষা জাতীয় শিক্ষানীতির নামে আমি আগে উল্লেখ করেছি। তাহলে এই যে পরিস্থিতিটা তারা নিয়ে যাচ্ছে, একেবারে আপনার কথা বলার অধিকার থেকে শুরু করে ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা পর্যন্ত বন্ধ। যে কোভিড, আপনার রিসেশন, মন্দা 2008 থেকে সারা পৃথিবীতে বছর দুয়েকের ব্যবধানে ভারতবর্ষে ঢুকেছে, এটা বন্ধ হয়নি, এটা বাড়ছে বাড়ছে বাড়ছে, তার প্রতিফলন অর্থনীতির মধ্যে ঘটছে। আর বিশেষ করে কোভিড পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য কেন্দ্রের সরকার তো কিছুই করলো না, শুধু ভাষণ, বচন আর বিজ্ঞাপন। এ একটা দস্তুর হয়ে গেছে। এই তৃতীয়বার আক্রমণ শুরু হয়েছে, এখন এটার নাম হয়েছে অমিক্রন। আমি গতকালকে পড়ছিলাম একটা ন্যাশনাল ইংলিশ ডেইলিতে, বলছে আর একটা নাকি বেরোচ্ছে, ডেল্টা ক্রন। আই এম নট দ্যাট শিওর, আমি নিশ্চিত না, এই নামটাও কিন্তু আমি পত্রিকায় পড়েছি, হতে পারে হয়তো। দ্রুত ছড়িয়ে পড়ছে। আগরতলার অবস্থাটা কি সিরিয়াস। এবং কি হচ্ছে, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, না পাচ্ছে ভ্যাকসিন, না পাচ্ছে ঔষধ, না পাচ্ছে হাসপাতালের জায়গা, না পাচ্ছে অক্সিজেন, খোঁজ নেওয়ার লোক নেই, শুধু বচন, ভাষণ আর বিজ্ঞাপন। আবার প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন, সমস্ত রাজ্যের উপর চাপিয়ে দিচ্ছেন। ঠিক আছে, রাজ্যের যদি ক্ষমতা থাকে, যাদের সম্ভব তারা করবেন, কিন্তু আমাদের রাজ্যে কি হবে? ভারতবর্ষের অর্ধেকের বেশি রাজ্যের পক্ষে এই স্বাস্থ্য পরিষেবাটাকে প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে একটা জায়গায় তোলার মতো আর্থিক সঙ্গতি নাই। আর আমাদের ত্রিপুরা সরকার বলে বেড়াচ্ছেন টাকার অভাব নাই, তো টাকার অভাব আছে কি নাই এ তো রেগার কাছে গেলেই বুঝি, আপনার টোয়েপের কাছে গেলেই বুঝি, সরকারের যে লাইন ডিপার্টমেন্টগুলো তার খবর নিলেই আমরা বুঝি, এবং হাসপাতালের অবস্থা বুঝি। জিবি হাসপাতাল এখন মানুষ যেতে চায় না, ভয় পেয়ে যায়, আটকে ওঠে জিবি। অথচ এই জিবিতে ত্রিপুরার দূরতম অঞ্চল থেকে সাধারণ জ্বর কাশি হলে পরে চলে আসতো, বারান্দায় শুয়ে থাকতো। যখন জিজ্ঞেস করতাম কি ব্যাপার হাসপাতাল দেখতে গিয়ে, বলছে না, এ তো জিবি। ডাক্তারদের যখন বলতাম তোমাদের অসুবিধা হচ্ছে না, তারা বলছে না, উই ফিল প্রাউড, আমরা গর্ব অনুভব করি, কারণ এই জিবি হাসপাতালের ডাক্তার আমি, দূরতম অঞ্চলের মানুষ আছেন তাকে সুস্থ করে বাড়িতে ফিরতে সাহায্য করছি, এটা আমার কাছে গর্বের। দারুণ ঘটনা। এখন তো কি হচ্ছে, যেতেই চাইছে না।
তাহলে ওই যে বেসরকারীকরণ, স্বাস্থ্য পরিষেবার বড় অংশটাই এদের হাতে। এরা মফতে মুনাফা লুটছে এবং এই সময়ের মধ্যে বড় বড় পুঁজিপতিদের প্রায় 14 থেকে 30 ভাগ তাদের মুনাফা বেড়েছে। আপনাদের রিপোর্টে লিখেছে 14 ভাগ, এটা আরো বেশি, আরো বেশি। গরিব নিঃস্ব হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত আপনার তারা গিয়ে গরিবের ভিড়ে নাম লেখাচ্ছে, মধ্যবিত্তের সংখ্যা কমছে। কেমন না এই যে পরিস্থিতি, বিভাজন ধনী দরিদ্রের, ছোট্ট একটা অংশ তাদের হাতে সমস্ত সম্পদ গিয়ে আপনার জমছে, বড় অংশ একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। বলছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরায় এর ব্যতিক্রমভাবে মনে করলে ভুল হবে। ওখান থেকে চালাচ্ছে, এখান থেকে চলছেন, নিজস্ব কথা বলবার কোনো ক্ষমতা নাই। বড় বড় বক্তৃতা ভাষণ ইত্যাদি করবে আর মিথ্যা কুৎসা এগুলি রটাবে, কেমন মানে আপনার নির্বোধের মতো। মানুষ জানে, মানুষ তাদের চেনে, তাদের অতীত জানে মানুষ। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো, শুধু পরিস্থিতির বিশ্লেষণ করলে হবে না, আপনাকে ভূমিকা নিতে হবে। যে নূতন আবহ তৈরি হয়েছে এটাকে কাজে লাগাতে হবে। আর কত ঘরে বসে থাকবো? ঘরে বসে আছেন সবাই, ঘটনা তা না। তাহলে এই সম্মেলনটা হচ্ছে কি করে? এটাকে খাটো করে দেখান না। হ্যাঁ, পরিস্থিতির কারণে যা করতে অভ্যস্ত, যা আরো করা দরকার ছিল সেটা হয়তো করা সম্ভব হয়নি, কিন্তু এখন সেটা ভাবলে চলবে না। বেরোতেই হবে, বেরোতেই হবে, রাস্তায় দাঁড়াতে হবে। আপনি ভূমিকা নেবেন, অন্যদেরকে সংগঠিত করবেন। সেখানে কি আমরা যখন কৃষি মজদুর ভাই বোনদের সম্মেলন করছি, আপনাদের প্রথম দাবিটা কি হবে? রেগা দিন বাড়াও, মজুরি বাড়াও, কার্ড যাদের আছে তাদের সবার কাজের ব্যবস্থা করো। পরিযায়ী যারা, আবার কিন্তু পরিযায়ী শ্রমিক আসতে শুরু করছে, তাদের কার্ড আছে কিনা এটা দেখবার দরকার নেই। তারা যদি গ্রামে আসে তাদেরকে রেগার কাজ দাও, তারা যদি শহরে থাকে তাকে টুয়েপের কাজ দাও। কাজ শেষ করার 7 দিনের মধ্যে টাকা দাও। এবং এই মজুরির উপর এই যে তোমাদের মন্ডলের দুর্বৃত্তরা ভাগ বসাচ্ছে, এটা বন্ধ করো। আর বন্ধ যদি না করো, আপনারা বন্ধ করবার ব্যবস্থা করবেন, প্রতিনিধি ভূমিকা নেবেন। বলছে এখান থেকে ভাগ না দিলে সামনে নাকি নাম লিখবে না। দুঃসাহস, এটা পৈতৃক সম্পত্তি, এটা চলতে দেবেন, আর কত চলতে দেবেন? এবং এদের লোকরা কাজ করবো না করে 100 দিন, 110 দিন, 115 দিন নাকি টাকা রোজগার করছে। আপনি 15, 20, 22 দিনের বেশি কাজ করতে পারছেন না। কি চলছে? চলতে দেবেন। কে লড়াইটা লড়বে গ্রামের মধ্যে? আপনাদেরকে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, কারণ আপনারা হচ্ছেন গ্রামের গরিবদের মধ্যে সবচেয়ে বড় অংশ, গণতান্ত্রিক শক্তির একটা উল্লেখযোগ্য অংশীদার আপনারা। আপনারা যদি ওখান থেকে এই আওয়াজটা, দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে তুলতে শুরু করেন, সারা ত্রিপুরার মানুষ কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে। তারা এমনিতেই জানে ঘটনাটা, কিন্তু সক্রিয়ভাবে আস্তে আস্তে তারাও ঘর থেকে বেরিয়ে আসবে। এটা গুরুত্বপূর্ণ। টুয়েপের কাজের ক্ষেত্রে একই কথা বলতে হবে। লাইন ডিপার্টমেন্টগুলো কি হলো? মুখ থুবড়ে বসে আছে। এই সরকারটা 4 বছর হয়ে গেল, একটা কোনো নতুন কাজ করেছে? ফিতা কাটতে কাটতেই তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারপরেও যা থাকছে, এদের এই 5 বছর শেষ হওয়ার পরেও তারা কিন্তু এই সব ফিতা কাটতে পারবে না। দেখেছেন আপনারা প্রধানমন্ত্রী এখানে এসে যে বক্তৃতা করে গেলেন গত 4 তারিখ, পুরোপুরি অসত্য তথ্যের উপর দাঁড়িয়ে। সব নাকি তারা করেছে, একটাও তাদের সময় না। সবগুলো বামফ্রন্ট সরকার থাকার সময় লড়াই করে, মানুষকে সংগঠিত করে, মানুষের আন্দোলনের মাধ্যমে একটার পর একটা দাবি এদের অনিচ্ছুক হাত থেকে আগে কংগ্রেস চালিত, তারপরে বিজেপি আদায় করেছে, কাজ শুরু করেছে। এগুলো তারা শেষ রংকালি লাগাচ্ছে। এখানে এসে বুক চাপড়ে বলছে আমরাই করেছি, এটাই নাকি ডাবল ইঞ্জিন। কিসের ডাবল ইঞ্জিন? এ তো মুখ থুবড়ে পড়ে আছে। এগুলো বলতে হবে আপনাদের, এখন আর তো চুপ করে থাকা যাবে না। কি করেছেন আপনারা? কি করেছেন আপনারা? রাস্তাঘাট, জল, কল, সেচ, বিদ্যুৎ সমস্ত শেষ করে দিয়েছেন। কাজে আপনারা কথা বলছেন, মুখ দেখাচ্ছেন মানুষের সামনে, দুঃসাহস দেখাচ্ছেন, লজ্জা করে না? ব্যক্তিগত ঝগড়ার ব্যাপার না, এরা নীতিগত দিক থেকে অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো উপস্থিত করতে হবে সাধারণ মানুষের মধ্যে। এখনো একটা অংশ কিন্তু প্রলোভনের ফাঁদে মনে করছে না তাদের কথায় যেতে হবে। যদিও আগে ক্ষেত পুজুর করতাম, কৃষক করতাম, এই করতাম, সেই করতাম, গেলে পরে ঘর পাবো না, এটা পাবো না, সেটা পাবো না। পাচ্ছেন না তো, কিছু পাবেন না তো। এবং এরা কি জাতীয় স্তরে বলুন, কি ত্রিপুরায় বলুন, যে নীতি নিয়ে চলছে শোষকদের স্বার্থে, তারা শোষিত মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান করার জন্য বিকল্প কর্মসূচি নিতেই পারে না। এই যে রাজনৈতিক ভাবনাটা, চিন্তাটা, চেতনাটা, এটা আমরা কমিউনিস্ট যারা তারা বলছি বলে মনে করার করুন না, কারণ নেই। এটাই হচ্ছে গোটা পৃথিবীর পুঁজিবাদী ব্যবস্থার সার অভিজ্ঞতা। ভারতবর্ষে তার পরিবর্তন হবে না। যদি না হয়, ত্রিপুরা বিজেপি সরকার চলছে, তো বামফ্রন্ট সরকার কি করে পরিবর্তন হবে?
এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাকে এই দাবিগুলো তুলতে হবে। কাজ চাই এটা বলতে হবে। আপনার ছেলে মেয়ে পড়বে না, স্কুল বন্ধ করে দেবে, বেসরকারিতে দিয়ে দেবে, মানবেন কেন? প্রতিবাদ করুন। কিসের মডেল স্কুল? সারা ত্রিপুরা স্কুলকে মডেল করো। আমাদের পয়সা করি নিয়ে এই 100টা স্কুলের মধ্যে বেশি মাস্টার, বেশি মানে আপনার জিনিসপত্র করবে কিনা জানি না। যদি করে তাহলে আপনি বলবেন। আমরা তো গ্রামে আছি, ক্ষেত মজুররা আছি, আমাদের মতো আরো গরিব আছে, জমিয়ার আছে, তাদের ছেলে মেয়েরা তারা আগরতলা গিয়ে পড়তে পারে না, জেলা সদরে গিয়ে পড়তে পারে না, তাদের স্কুলগুলি কেন মডেল হবে না? কেন এরকম হবে না? বিদ্যাজ্যোতি কেন হবে না? এটা কি হচ্ছে বলতে হবে। এটা জাতীয় নীতি। বড় লোকের ছেলে মেয়ের জন্য আরো সুবিধা করে দাও। ছেলে মেয়েরা কিন্তু আমাদের শত্রু না, এরা আমাদের সন্তান, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এটা এদের বিরুদ্ধে না, এটা হচ্ছে এই নীতিটার বিরুদ্ধে। এটা বলতে হবে। স্বাস্থ্য, এই কোভিড, এটা কোথায় যাবে আমরা কেউ বলতে পারছি না, সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য পরিষেবা, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, লড়াই চলছে গত 2 বছর যাবত। পাশ করে ডাক্তার, পাশ করে নার্স, পাশ করে প্যারামেডিক্স, তারা বারবার চাপ দিচ্ছে, কথাই শুনতে চাইছে না। চাপের মুখে পড়ে 20, 25, 50, 70 নিচ্ছে। এইভাবে চলবে সরকারি হাসপাতাল? একটা নূতন হাসপাতাল করার মানে মুরদ নাই। পুরনো হাসপাতালের মধ্যে নতুন করে একটা ঘর করার ক্ষমতা নেই, নতুন কোনো যন্ত্রপাতি নেই। এখন যে আপনার ওমিক্রন চলছে, এটা পরীক্ষা করার জন্য বিশেষ যন্ত্র, বলছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিসের সরকার এটা? চূড়ান্ত মানে ব্যর্থ সরকার। তার যে পারফরমেন্স, কাজের যে হিসেব, শূন্য। শূন্য না, শূন্যরও একটা কিন্তু মূল্য আছে। আমি বলছি এটাকে, এটা বিয়োগ শূন্য, -0। এই জায়গায় এই সরকারটা এসে দাঁড়িয়েছে। সন্ত্রাস করে কতক্ষণ আপনাকে আটকে রাখবে? এটা যদি প্রথম দিকে ঠিক আছে, এখন যদি এটাকে আপনি দেখি আরেকটু দেখি, তাহলে কিন্তু ভুল হবে। রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এবং আপনি বেরোলে গ্রামের মানুষ বেরোবে। এবং এই সাথে আমি যেটা বলবো, আমি যে কয়েকটা বিষয় বললাম রাজ্যের ক্ষেত্রে, আপনার গ্রামের সমস্যা আছে, এটাকে আপনি বাছাই করুন। আন্দোলন সব জায়গায় একরকম হবে না। আপনার মহকুমার পরিস্থিতি, ব্লকের পরিস্থিতি, গ্রামের পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আপনারা ঠিক করবেন আপনাদের রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করে। কিন্তু রাস্তায় আসতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, তার ব্যর্থতার যে চেহারাটা উন্মোচন করতে হবে। আমরা মানুষ জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল নির্বিশেষে বেঁচে থাকতে চাই। সরকারের দায়িত্ব এটা। কি করছো তুমি, নিকম্মা সরকার? এবং এই জায়গায় মানুষকে সংঘবদ্ধ করতে হবে যে এরকম একটা সরকার তো ত্রিপুরার মানুষ চায় না। এই সরকার থাকবে কেন? কোনো কাজ না করে এইভাবে ক্ষমতার মসনদ ভোগ করবে ফুর্তি করার জন্য, এটা দেওয়া যায় না। এই আওয়াজ মানুষের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে এগোতে হবে, সংগঠনটাকে সেভাবে সাজাতে হবে। আমি যেটা লক্ষ্য করলাম, 2017-18 আপনারা প্রায় 3.25 লক্ষ মেম্বার করেছেন। পরিস্থিতির কারণে সেটা এখন প্রায় 1 লক্ষর নিচে চলে এসে একটু একটু করে বাড়ছে। সংখ্যা মেম্বারশিপের 1000-2000 বাড়বে কমবে, এটা বড় কথা না। এই পরিস্থিতি আমার তো মনে হচ্ছে এখন যে মেম্বারশিপটা হচ্ছে, এটা হচ্ছে দুধে জলের মিশ্রণ না, আসল দুধটা। তো এটা বাড়বে, কিন্তু তার যে রাজনৈতিক চেতনা, শ্রেণী চেতনা, শত্রু মিত্রকে চিনতে সাহায্য করা, কে বন্ধু, কে আমার প্রতিপক্ষ, এটা বুঝতে তার চেতনাকে শান দিতে হবে। এটা বাদ দিয়ে শুধু মেম্বার করলাম, প্রতিনিয়ত খালি মেম্বারের হিসাব নিলাম, এটা তো চলবে না। আপনাদের যে নতুন নেতৃত্ব তৈরি করবেন, বিভাগ, রাজ্য কমিটি তৈরি করে, তাদেরকে মহকুমায় যেতে হবে। শুধু আগরতলা থেকে সার্কুলার পাঠালে চলবে না। এবং একই সাথে ওখানে গিয়ে থাকুন 2 দিন 3 দিন, সমস্যাগুলি জানবার চেষ্টা করুন, মানুষের সঙ্গে কথাবার্তা বলুন, তাদের ভাবনা, চিন্তা, চেতনার উপর ভিত্তি করে দাবি সনদ তৈরি করুন। আন্দোলনের যে ঢংটা কি হবে, ফর্ম যেটাকে আমরা বলি, সেটা তাদের পরামর্শ নিন, বলুন তো কি করা দরকার। যত এই পদ্ধতিতে যাবেন, আপনার মেম্বারশিপ এখানে যেখানে এসে দাঁড়িয়েছে, এটা যেমন বাড়বে, তার আপনার যে সক্রিয়তা বাড়বে, উৎসাহ বাড়বে, অনুপ্রাণিত হবে, আপনার আন্দোলন অন্যদেরকে সেখানে উৎসাহিত করতে সাহায্য করবে। এই দৃষ্টি নিয়ে সম্মেলন থেকে যদি আপনারা যেতে পারেন, তাহলে এই সম্মেলন সার্থক হবে। এই বিশ্বাস নিয়ে সম্মেলনের পুরো সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কিন্তু ভয় পাবেন না। এই মাস্ক টাস্ক লাগাবেন, হ্যাঁ,
ঘরের বাইরে একটা সাময়িক সময়, সবসময় তো ঘরের বাইরে যাব না, তাহলে কি করে হবে? গরিব মানুষ ঘরে বসে থাকলে বাঁচবো কি করে? কাজ তো করতে হবে, কিন্তু একটু দেখে শুনে খবর টবর নিয়ে দেখতে হবে। এমনিতে শুনছি এই যে ওমিক্রন, এটা নাকি আক্রমণ করলে 7-8 দিনের বেশি না, তারপর নাকি ঠিক হয়ে যায়। এটা আমি বলছি না, এটা আগরতলারই কোনো একজন ডাক্তারবাবুর বক্তব্য। মানিক দে, সিআইটিউর নেতা, কালকে সন্ধ্যার সময় পার্টি বিষয়ে গিয়ে শুনলাম তিনি দ্বিতীয়বার আবার আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে কথা বললাম, কি ব্যাপার? বলে হ্যাঁ তাই তো হলো, আমার সন্দেহ হচ্ছিল। তো কি করছো তুমি এখন? বলো এখন বাড়িতে থাকতে বলেছে। ওষুধপত্র? বলো না, ডাক্তার বন্ধু বলেছেন ঠিক আছে, এটা 7-8 দিন পরে এটা জায়গায় আসে। কিন্তু আরেকজন ডাক্তার বলেছেন কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না, ফুল কোর্স ওষুধ খেতে হবে। আপনাদের আমি বলছি এটা আমার দায়িত্ব না, কিন্তু আমার মনে হয়েছে আমরা তো হারিয়েছি অনেককে, আর যেন হারাতে না হয়। শুধু আমাদের সংগঠনের লোক না, ত্রিপুরার একটা মানুষও যাতে এই ওমিক্রন বা কোভিডের কারণে জীবন দিতে না হয়। একটা নিকম্মা সরকার অবদার্থতার মানে সীমার বাইরে চলে গেছে। চাপও সৃষ্টি করতে হবে, পরীক্ষা করো, চিকিৎসা করো, ওষুধ দাও। তোমরা না বলেছিলে মারা গেলে পরে 10 লক্ষ করে টাকা দেবে, এখন তো কোনো কথাই নাই। বাঁচবো কি করে আমরা? এই কথাগুলো কিন্তু সেখানে তুলতে হবে। আমার বিশ্বাস আপনারা পারবেন, আপনারা পারবেন, এবং আপনাদেরকে করে দেখাতে হবে। আপনারা করে দেখাবেন, এই বিশ্বাস নিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার।